নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 92 নম্বর ক্লাস, যেটি 14ই জানুয়ারি 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নের আগে কে 13ই ডিসেম্বর 1946 সালে উদ্দেশ্য প্রস্তাব করেছিলেন? তো উদ্দেশ্য প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর 1946 সালে উদ্দেশ্য প্রস্তাব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কথাগুলো কে বলেছেন? দেখো কি বলেছে, কোনো সমাজ নিশ্চিতভাবে সমৃদ্ধ ও সুখী হতে পারে না যার সদস্যদের বেশিরভাগ অংশ দরিদ্র এবং দুঃখী। তো যাদের সদস্যদের বেশিরভাগ দরিদ্র এবং দুঃখী, তারা সমাজে নিশ্চিতভাবে সমৃদ্ধ ও সুখী হতে পারেন না। এই কথাগুলো কে বলেছিলেন? তো এই কথাগুলো বলেছিলেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন, সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংস্থার উপর জাতিসংঘের সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিদের দ্বারা জাতিসংঘ সনদে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 51টি দেশ। 51টি দেশ। ঠিক আছে, চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? তো 2011 সালের ভারতের জনসংখ্যা ঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটার। ঠিক আছে, তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। দেখো, সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে 1106 জন প্রতি বর্গ কিলোমিটার বাস করে। আর ভারতের জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশের জনঘনত্ব 19 জন প্রতি বর্গ কিলোমিটারে। ভারতের সংবিধান সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো দেখো, 4টি বিবৃতি দেওয়া রয়েছে। তো 4টি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি ভারতীয় সংবিধান সম্পর্কে সঠিক? তো দেখো, অপশন বি বলা রয়েছে মৌলিক অধিকারগুলি ন্যায় বিচারযোগ্য, অর্থাৎ আদালতে প্রয়োগ করা যেতে পারে। অন্যদিকে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতিগুলি ন্যায় বিচারযোগ্য নয়, অর্থাৎ আইনত প্রয়োগযোগ্য নয়। এই অপশনটি কিন্তু সঠিক। ঠিক আছে, তো মৌলিক অধিকার ন্যায় বিচারযোগ্য, এই জন্য আদালতে প্রয়োগ করা যেতে পারে। আর ডিপিএসপি ন্যায় বিচারযোগ্য নয়, তাই এটা আইনত প্রয়োগযোগ্য নয়। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। আর ডিপিএসপি ভারতীয় সংবিধানে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত বর্ণিত রয়েছে। ঠিক আছে, আর যদি ভাগ দেখি, তো ভাগ মৌলিক অধিকার ভাগ 3-এ, আর ডিপিএসপি ভাগ 4-এ বর্ণিত রয়েছে। শশী থারুরকে কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2019 দেওয়া হয়েছিল?
শশী থারুর। তিনি পার্লামেন্টের একজন সংসদ, তার সঙ্গে সাহিত্যিকও। তো 2019 সালে তার অ্যান এরা অব ডার্কনেস এই বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। নিচের কোন খেলার সাথে এজরা কাপ যুক্ত? তো সঠিক উত্তর পোলো। এজরা কাপ পোলো খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ ভারতের একটি খসড়া সংবিধান প্রণয়নের জন্য খসড়া কমিটি গঠন করে কবে? তো খসড়া কমিটি গঠন করা হয় 29শে আগস্ট 1947 সালে। এই খসড়া কমিটিতে মোট 7 জন সদস্য ছিল। কে কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর সভাপতি, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালস্বামী আয়াঙ্গার, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি.এল. মিত্র, পরবর্তীতে মাধবরাও এবং ডিপি খৈতান। ডিপি খৈতানের পরবর্তীতে টি কৃষ্ণমাচারী যোগদান করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত? তো উত্তরপ্রদেশে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো নারোরা। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে নারোরা। আর তারাপুর হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং রাওয়াতভাত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, তো তারাপুর মহারাষ্ট্র এবং রাওয়াতভাত এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। নিচের কোন ভারতীয় এনজিও 2019 সালের জন্য জাতিসংঘের নিরক্ষীয় পুরস্কার জিতেছে? তো সঠিক উত্তর ডেকান ডেভেলপমেন্ট সোসাইটি। ডেকান ডেভেলপমেন্ট সোসাইটি এই এনজিওটি 2019 সালে জাতিসংঘের নিরক্ষীয় পুরস্কার জিতেছে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করা হয়েছিল কোন বছর? তো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করা হয়েছিল 1 জানুয়ারি 2017 সালে। 1 জানুয়ারি 2017 সালে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে আধুনিক জেনেটিক্সের জনক নামে পরিচিত? আধুনিক জেনেটিক্সের জনক বা বংশগতির জনক নামে পরিচিত কে? তো তিনি হলেন গ্রেগর মেন্ডেল। গ্রেগর মেন্ডেলকে আধুনিক বংশগতির জনক বলা হয়। নিচের কোন পর্বত গিরিপথটি ভারত, চীন এবং মায়ানমারের ত্রিজংশন গঠন করে? তো ডিফু পর্বত গিরিপথটি এটি ভারত, চীন এবং মায়ানমারের মধ্যে ত্রিজংশন গঠন করে। গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে ড্যাশ সময়ের ব্যবধান রয়েছে? তো গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত? তো প্রায় 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা 56 মিনিট বা প্রায় 2 ঘন্টা হচ্ছে গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান। তো অরুণাচল প্রদেশের কিমুথু থেকে গুজরাটের ঘরমতা পর্যন্ত সময়ের ব্যবধান হচ্ছে প্রায় 2 ঘন্টা। নিচের কোন পুরস্কার ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্যাম শরণকে জাপান দ্বারা ভূষিত করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অর্ডার অব দ্য রাইজিং সান। অর্ডার অব দ্য রাইজিং সান এই পুরস্কারটি জাপান সরকার দ্বারা ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্যাম শরণকে ভূষিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সদস্যদের সমন্বয়ে ব্রিটিশ সরকার কর্তৃক 1946 সালে ভারতে পাঠানো ক্যাবিনেট মিশন। তো 1946 সালে ব্রিটিশ সরকার যে ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল সেখানে কয় সদস্যের সদস্য ছিল? তো সঠিক উত্তর 3 সদস্যের
ছিল। এই 3 সদস্য হলো লর্ড লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। ঠিক আছে, তো এই 3 সদস্য হলো লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। পাকিস্তান নামটি কোন সালে তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর 1933 সাল। 1933 সালে পাকিস্তান নামটি তৈরি হয়েছিল। চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার নামক পত্রিকায় এই পাকিস্তান কথাটি প্রথম প্রকাশ করেছিলেন। তো পাকিস্তান কথাটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? তো সঠিক উত্তর নাও আর নেভার পত্রিকায়। আর প্রকাশ করেছিলেন কে? তো চৌধুরী রহমত আলী প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তিকে? তো চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তি হলেন বাজ অলড্রিন। বাজ অলড্রিন। দেখো, চাঁদে প্রথম পা রাখা ব্যক্তি ছিলেন নীল আর্মস্ট্রং, যিনি 1969 সালের 20শে জুলাই অ্যাপোলো 11 মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন সালে এশিয়াটিক চিতা ভারতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল? তো 1992 সালে এশিয়াটিক চিতাকে ভারতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বা টিসকো ভারতে কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো টিসকো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে। আর এর প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি টাটা। জামশেদজি টাটার হাত ধরেই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বা টিসকো 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? জামশেদপুরে। পাইকা নৃত্য কোন ভারতীয় রাজ্যের অন্তর্গত? তো পাইকা নৃত্যটি উড়িষ্যা রাজ্যের একটি নৃত্য। উড়িষ্যা রাজ্যের নৃত্য পাইকা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW কোন সালে আবিষ্কৃত হয়? তো WWW এটি আবিষ্কৃত হয়েছিল 1989 সালে। স্যার টিম বার্নার্স-লি এই WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কার কারক। কোন বছরে নিখিল ভারত মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে? তো নিখিল ভারত মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করেছিলেন 1940 সালে। 1940 সালে মুসলিম লীগের বিখ্যাত লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ 44তম সংশোধনী দ্বারা প্রভাবিত হয়েছিল? তো 44তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল। তো এই সংবিধানে এই সংশোধনীর মাধ্যমে কোন অনুচ্ছেদটি বিশেষভাবে প্রভাবিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 300A। তো 300A এখানে কিসের কথা উল্লেখ রয়েছে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার পূর্বে ছিল 31 নম্বর অনুচ্ছেদে বা যা ছিল একটি মৌলিক অধিকার। ঠিক আছে, তো সম্পত্তির অধিকার পূর্বে ছিল মৌলিক অধিকার, যেটা 44তম সংশোধনীর মাধ্যমে 300A-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভীমবেটকার গুহা কবে আবিষ্কৃত হয়েছিল? তো ভীমবেটকার গুহা আবিষ্কৃত হয়েছিল 1957-58 বর্ষে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো এমন একটি তরঙ্গ যা ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট বা লম্বভাবে স্থানচ্যুতির সাথে জড়িত। তো সঠিক উত্তর এস তরঙ্গ। এস তরঙ্গ হলো এমন একটি তরঙ্গ যা ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট বা লম্বভাবে স্থানচ্যুতির সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন, একটি আলোকবর্ষ হলো একটি একক যা ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়। তো আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক।
তো সঠিক উত্তর হবে দূরত্ব। পরবর্তী প্রশ্ন, পূর্ণিমা থেকে অন্নপূর্ণিমার মধ্যবর্তী সময়কাল হলো কতদিন? তো পূর্ণিমা থেকে অন্নপূর্ণিমার মধ্যবর্তী সময়কাল হচ্ছে 29.5 দিন, ঠিক আছে, বা 29.53 দিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার শ্রীভিল্লিপুতুর এবং মেঘমালায় বনাঞ্চলের অভয়ারণ্যগুলিকে বাঘ সংরক্ষণের মর্যাদা দিয়েছে, যার ফলে ভারতের 51তম বাঘ সংরক্ষণাগারে পরিণত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান আফ্রিকান দেশ থেকে এসেছেন? তো কোফি আন্নান আফ্রিকার কোন দেশ থেকে এসেছেন? তো তিনি ঘানা থেকে এসেছেন। তো জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান ছিলেন ঘানার বাসিন্দা। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কে? তো তিনি বর্তমানেও রয়েছেন। তো তিনি হলেন কিরেন রিজিজু। কিরেন রিজিজু হলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী, যিনি সম্প্রতি লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হওয়া ওয়াকফ বিল পেশ করেছিলেন। নিচের কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় এবং পাতা শুকিয়ে যাওয়ার জন্য দায়ী থাকে? তো সঠিক উত্তর অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড, যা উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় এবং পাতা শুকিয়ে যাওয়ার জন্য দায়ী থাকে। মহাত্মা গান্ধী কোন বই লিখেছেন যে ভারতে ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতার ফল ছিল? তো মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ এই বইতে মহাত্মা গান্ধী লিখেছেন ভারতে ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতার ফল ছিল। ন্যাশনাল অর্গানিক কেমিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। তো সঠিক উত্তর হবে 1961 সাল। নিচের কোন অবস্থানটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? তো দেখো, এইডস, ডেঙ্গু জ্বর এবং ঠান্ডা লাগা এগুলো কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট। আর যেটা নয় সেটা হচ্ছে কলেরা। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিচের কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে জিব্বারেলিন। জিব্বারেলিন হরমোন একটি উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।